নমস্কার, স্বাগত জানাই বি বাংলা টিভি নিউজ পডকাস্টে। আপনাদের সাথে রয়েছি আমি স্বস্তিকা। আজ আমরা আলোচনা করব ভারতের অন্যতম বিস্ময়কর নিদর্শন হাওড়া ব্রিজ নিয়ে। হাওড়া ব্রিজ শুধুমাত্র একটি ব্রিজ নয়, এটি দৃঢ়তা, উদ্ভাবন এবং সাংস্কৃতিক গর্বের প্রতীক। এটি পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর প্রসারিত। কলকাতা শহরকে হাওড়ার সঙ্গে যুক্ত করে এই ব্রিজটি। এই প্রকৌশল বিস্ময়ে কেবল সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, এটি ভারতের ইতিহাস ও উন্নতির এক প্রতীক হয়ে উঠেছে। চলুন শুরু করি ঔপনিবেশিক ভারতের প্রথম দিকের সময় থেকে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় কলকাতা, যার তখনকার নাম ছিল ক্যালকাটা, ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে বিকশিত হচ্ছিল। শহরের প্রসার এবং ব্যবসায়িক গুরুত্ব বাড়ার সাথে সাথে হুগলি নদী পারাপারের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পায়। হাওড়া ব্রিজ তৈরির আগে নদী পারাপারের জন্য প্রধান মাধ্যম ছিল ফেরি এবং 1874 সালে নির্মিত একটি পন্টুন ব্রিজ। পুরনো হাওড়া ব্রিজ নামে পরিচিত এই ভাসমান পন্টুন ব্রিজটি কার্যকরী হলেও এর অনেক সীমাবদ্ধতা ছিল। এই সেতুটি ভারী বোঝা বহন করতে পারত না এবং বড় জাহাজ পার হতে হলে ব্রিজটি খুলে দিতে হতো। 20 শতকের শুরুতে এটি স্পষ্ট হয়ে উঠল যে কলকাতায় একটি স্থায়ী ব্রিজের প্রয়োজন। সেখান থেকেই শুরু হয় হাওড়া ব্রিজের যাত্রা। 1906 সালে প্রথম একটি নতুন ব্রিজ নির্মাণের পরিকল্পনা প্রস্তাবিত হয়, কিন্তু প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণে এটি বাস্তবায়নে কয়েক দশক সময় লেগে যায়। শেষমেশ 1921 সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট পাস হয়, যা নির্মাণের জন্য আইনি কাঠামো গড়ে তোলা হয়। ব্রিজের নকশা প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হয়। অনেক প্রস্তাবনার মধ্যে ক্যান্টিলিভার নকশা নির্বাচিত হয়, কারণ এটি দীর্ঘ দূরত্ব স্প্যান করতে পারে এবং নদীর তলদেশে পিলারের প্রয়োজন হয় না। হুগলি নদীর স্রোত এবং গভীর তলদেশের কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নির্মাণ চুক্তি দেওয়া হয় ব্রিটিশ সংস্থা ক্লেভল্যান্ড ব্রিজ এবং ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে। তবে ব্রিজ তৈরির জন্য প্রয়োজনীয় ইস্পাতের বেশিরভাগই সরবরাহ করেছিল ভারতের টাটা স্টিল। এটি দেশের শিল্প দক্ষতার এক গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে ওঠে। নির্মাণ কাজ শুরু হয় 1936 সালে। হাওড়া ব্রিজ তৈরি করা হয় রিভেটেড স্টিল গার্ডার পদ্ধতিতে, যেখানে ধাতব অংশগুলোকে রিভেটের মাধ্যমে যুক্ত করা হয়, ওয়েল্ডিং নয়। এই পদ্ধতিটি স্থায়িত্ব এবং ভারী বোঝা সহ্য করার ক্ষমতার জন্য নির্বাচিত হয়েছিল। এখানে একটি মজার তথ্য দিয়ে রাখি, হাওড়া ব্রিজ তৈরিতে একটিও স্ক্রু বা নাট ব্যবহার করা হয়নি। ব্রিজ তৈরিতে প্রায় 26,500 টন ইস্পাত ব্যবহার হয়েছিল, যার বেশিরভাগই ভারতীয়। নির্মাণকালীন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হুগলি নদী। নদীর প্রবল স্রোত, কাদা জমা এবং গভীরতা নির্মাণ কাজকে অত্যন্ত কঠিন করে তোলে। এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে ইঞ্জিনিয়াররা ব্রিজের অংশগুলি তীরে তৈরি করেন এবং ক্যান্টিলিভার পদ্ধতিতে মাঝখানে যুক্ত করেন। অবশেষে 1943 সালে হাওড়া ব্রিজের নির্মাণ শেষ হয়। এটি একটি অসাধারণ কীর্তি ছিল, বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে যখন সম্পদ এবং শ্রমিকের অভাব ছিল। ব্রিজটি আনুষ্ঠানিকভাবে চালু হয় 3 ফেব্রুয়ারি 1943 সালে। তখন এর নাম ছিল নতুন হাওড়া ব্রিজ, কিন্তু 1965 সালে এটি ভারতের প্রথম নোবেলজয়ী ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু হিসেবে পরিচিত হয়। তবে অধিকাংশ মানুষ আজও এটিকে হাওড়া ব্রিজ বলেই ডাকেন। প্রথম থেকেই এটি বিশ্বের ব্যস্ততম ব্রিজগুলির মধ্যে অন্যতম হয়ে ওঠে। শুরুর দিনগুলিতে এটি প্রতিদিন প্রায় 27,000 গাড়ি এবং 60,000 পথচারী পারাপার করত। আজ এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1 লক্ষ যানবাহন এবং 1.5 লক্ষ পথচারীতে। এখন চলুন হাওড়া ব্রিজের প্রকৌশল বিষয়গুলি নিয়ে আলোচনা করি। 705 মিটার লম্বা এবং 30 মিটার চওড়া এই ব্রিজটি বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। এর মূল স্প্যানটি 457 মিটার, যা দুটি বিশাল পিলারের উপর দাঁড়িয়ে আছে। এর বিশেষত্ব হলো এটি একটি সাসপেনশন টাইপ ব্যালেন্সড ক্যান্টিলিভার ব্রিজ, যা ভারী চাপ সহ্য করতে পারে।
ব্রিজের মাঝখানে কোনো পিলার না থাকায় বড় বড় জাহাজ সহজেই নিচ দিয়ে যেতে পারে, যা কলকাতা বন্দরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এর স্থায়িত্ব। বছরের পর বছর ধরে এটি ভূমিকম্প, সাইক্লোন, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বর্ষণের মতন ঘটনাও সহ্য করেছে। তবুও এটি দাঁড়িয়ে রয়েছে, যা এর শক্তিশালী নকশা এবং নির্মাণের প্রমাণ। স্থাপত্য কীর্তি ছাড়াও হাওড়া ব্রিজ কলকাতা এবং ভারতের জন্য গভীর সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। এটি শুধুমাত্র একটি শহরকে সংযুক্ত করে না, এটি মানুষের জীবনের সাথে যুক্ত। প্রতিদিনের কোলাহল থেকে শুরু করে জীবনের গল্প হাওড়া ব্রিজকে কবিতা, গান এবং সিনেমায় অমর করে হয়েছে। সত্যজিৎ রায় চলচ্চিত্র থেকে শুরু করে বলিউডের ক্লাসিক এই ব্রিজটি ভালোবাসা, বিচ্ছেদ এবং জীবন কাহিনীর পটভূমি হয়েছে। একটি বিশেষ উল্লেখযোগ্য সিনেমা হলো 1958 সালের বলিউড চলচ্চিত্র হাওড়া ব্রিজ, যেখানে অভিনয় করেছিলেন অশোক কুমার এবং মধুবালা। এর বিখ্যাত গান মেরা নাম চিনচিনচু আজও ক্লাসিক হিসেবে স্মরণীয়। এছাড়াও দুর্গাপুজোর মতো উৎসবে হাওড়া ব্রিজের আলাদা ভূমিকা থাকে। এই সময় ব্রিজটি শহরের প্রাণের মতো হয়ে ওঠে, যখন হাজার হাজার মানুষ উভয় প্রান্তের প্যান্ডেল দেখতে পারাপার করেন এই ব্রিজটি। যে কোনো পুরনো কাঠামোর মতো হাওড়া ব্রিজকেও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। প্রতিদিন এত যানবাহন এবং পথচারীর চাপে এটি প্রচণ্ড চাপের মধ্যে থাকে। দূষণ এবং আবহাওয়ার প্রভাবও ব্রিজটির উপর পড়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় ব্রিজটিকে ভালো অবস্থায় রাখতে, তবে এটি সবসময় সহজ ছিল না। উদাহরণস্বরূপ 2000-এর দশকের শুরুতে ইঞ্জিনিয়াররা দেখতে পান যে পাখির বিষ্ঠার কারণে স্টিল ক্ষয় হয়েছে। তখন এটি পরিষ্কার করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। যদিও কলকাতায় নতুন ব্রিজ এবং ফ্লাইওভারগুলি চাপ কমানোর চেষ্টা করছে, তবুও হাওড়া ব্রিজ শহরের একটি অপরিহার্য অংশ হয়ে রয়ে গেছে। ভবিষ্যতের দিকে তাকালে লক্ষ্য হলো এই ঐতিহাসিক স্থাপত্যটিকে সংরক্ষণ করা এবং একই সঙ্গে আধুনিক প্রয়োজন মেটানো। ব্রিজের স্থায়িত্ব নিশ্চিত করার জন্য আধুনিক প্রযুক্তি যেমন স্ট্রাকচারাল হেলথ মনিটরিং সিস্টেম ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে। হাওড়া ব্রিজ শুধুমাত্র একটি প্রকৌশল বিস্ময় নয়, এটি কলকাতার পরিচয়ের একটি জীবন্ত প্রতীক। এটি শুধু দুটি শহরকে সংযুক্ত করে না, এটি লক্ষ লক্ষ জীবন, গল্প এবং স্মৃতির সঙ্গে সংযোগ স্থাপন করে। আজকের পর্ব শেষ করার আগে আসুন আমরা এই অসাধারণ স্থাপত্যের ঐতিহ্যের প্রশংসা করি। এটি মানব উদ্ভাবন, দৃঢ়তা এবং কলকাতার চিরন্তন প্রাণশক্তির প্রতীক। আপনাদের ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে ইতিহাসের এই যাত্রায় যোগ দেওয়ার জন্য। যদি আপনি আজকের এই পর্বটি উপভোগ করে থাকেন, তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো পডকাস্ট শোনার জন্য সাবস্ক্রাইব করুন বি বাংলা টিভি নিউজ চ্যানেলকে।